মিস্টার আরহান মির্জা একমাত্র চতুর্থ নাবালিকা মেয়েকে কিনা শেষ পর্যন্ত কিডন্যাপ করে নিয়ে গেছে শিল্পপতি কবির চৌধুরী। ২৬ বছরের ছেলে, তাও জোরপূর্ণ বিয়ে করার উদ্দেশ্য। খবরটা মুহূর্তে যেন বাতাসের মতো ছড়িয়ে পড়েছে ওনার পরিবার আর আত্মীয় স্বজনদের ভেতরে। আরহান মির্জা এমন একজন প্রভাবশালী ব্যক্তি যার ভয়ে সবাই একেবারে তটস্থ থাকে, কারণ ওনার সামনে পারতে কিছু বলা মানে নিশ্চিত জীবন নিয়ে বাজি ধরা। অথচ ওনারই বাড়ি থেকে কিনা চোখের সামনে নিজের একমাত্র মেয়েকে তুলে নিয়ে গেছে ভিজিভিয়ান কিষান চৌধুরী। আহাদ মির্জা এই ছেলেকে বিন্দুমাত্র পছন্দ করেন না, তার ব্যক্তিগত আক্রোশ থেকেই। কারণ ওনার বোনের হাজবেন্ড কবির চৌধুরী, কিন্তু বোনের সৎ ছেলে কৃষাণকে উনি বিন্দুমাত্র দেখতে পারেন না। ওনার ধারণা অনুযায়ী ছেলেটা যেন ভীষণ জেদি, অহংকারী, তেমনি বেপরোয়া, ঠিক যেন বর্বরতা ওর রক্তেই মিশে আছে। ওর জন্মই যেন হয়েছে ওনার লাইফটাকে নরক বানানোর জন্য। তবে আজকের পরিস্থিতি ওদের কোনো মাখো প্রেমের কারণে হয়নি, বরং পুরো ঘটনার জন্যই একমাত্র দায়ী মন্ত্রীর পুত্র আরভিত মির্জা, যার একটা ভুল সিদ্ধান্তই আজ নিজের নাবালিকা বোনের জীবনে এনে দাঁড় করিয়েছে একেবারে অনিশ্চিত ভবিতব্য। এদিকে লিভিং রুমের সোফায় বসে আছে আরহান মির্জা, মাথায় বরফ চেপে ধরে রক্তব অক্ষিযুগল কঠোর দৃষ্টি তাকিয়ে আছেন ছেলের দিকে। মির্জা সাহেব নিজের লোকদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যেন পুরো শহর খুঁজে হলেও যেখান থেকে পারে ওই ছেলের সমেত নিজের মেয়েকে যেন খুঁজে নিয়ে আসা হয়। আর আরভিত একের পর এক ফোন হাতে নিয়ে কল করে যাচ্ছে বোনের খোঁজে। চারপাশে আত্মীয় স্বজনদের হইচই, পুরো বাড়ি মাথায় উঠেছে। আর হবে না কেন এমন একটা মুখরোচক খবর যে চতুর্দিকে এত গার্ড প্রোটেকশন থাকতেও সবার মাথাখানা থেকে বাড়ির মেয়েকে কেউ জোর করে তুলে নিয়ে গিয়েছে, তা আবার ওই কৃষাণ চৌধুরী, যার সামনে দাঁড়ানোর ক্ষমতা কারোই নেই। আনভিরের স্ত্রী প্রিয়ম এই মুহূর্তে জীবন ভয় পাচ্ছে আনভিরের রাগে। তারপরেও হাতে এক গ্লাস জল নিয়ে এগিয়ে আসে স্বামীর সম্মুখে। আরভিন একবার ভীষণ বিরক্তিতে গ্লাসটা নিয়ে মেয়েটাকে তার সামনে থেকেই ইশারা করে চলে যেতে বলে। অথচ গতকালই ছিল আনুমানিক 25 কি 26 বার্ষিক আরভিত মির্জার পাশে শিল্পপতি কবির চৌধুরীর একমাত্র মেয়ের 18 বার্ষিক প্রিময়ের মেয়ে। বিয়ের দু পরিবারের আগে থেকেই ঠিকঠাক ছিল। একমাত্র ছেলের বিয়ে বলে মির্জা সাহেব জাঁকজমক কোনো কমতি রাখেনি, কিন্তু সামান্য শুরুটা হয় অন্য জায়গায়। আরভিন ছেলেবেলা থেকেই ইউএসএ বড় হয়েছে। এদেশে নিজের একমাত্র বোন ছাড়া আর কারো প্রতি তার তেমন কোনো টান নেই। প্রায়ই ভ্যাকশনস এর দেশে আসতো, এবারও তাই হয়েছিল। কিন্তু মির্জা সাহেব এবার অন্য কিছু প্ল্যান করেছিল ছেলের জন্য। ছেলেকে এখান থেকে পুরোপুরি দেশে রাখার তাগিদে তিনি অনেক আগেই নিজের পছন্দের মেয়েকে পুত্রবধূ করার উদ্দেশ্য সমস্ত আয়োজন করে রেখেছিলেন। অথচ ছেলের কাছ থেকে সবটা লুকিয়ে গেছেন। কিন্তু আরভিত যতক্ষণ সব কিছু জেনে গিয়েছিল ততক্ষণ অনেক লেট হয়ে গিয়েছিল। অলরেডি মেয়ের বাড়ির সব কিছুই প্রস্তুতি পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল। আরভিত তৎক্ষণাৎ জেদ নিয়ে বেঁকে বসেছিল এই বিয়ে সে কিছুতেই করতে পারবে না, কারণ সে এখানকার কাউকে বিয়ে করবে না। আরহাত মির্জা বরাবরই প্রেম সম্পর্কে এসবের বিপক্ষে, তবুও ছেলে জিজ্ঞাসা করেন তার কোথাও পছন্দ আছে কিনা। কিন্তু আরভিত সরাসরি নাটক করে সে কথা, কিন্তু শেষমেশ বরাবর জোরাজোরি আর ইমোশনাল ব্ল্যাকমেল করার ফলে বিয়েটাকে করতেই হলো। অথচ বিয়ের পরপরই বাড়িতে এসে সবার সম্মুখে নিজের বইয়ের মুখোবায় আর সাজসজ্জা এক পলক দেখেই আরভিত যেন থমকে যায়। তৎক্ষণাৎ মাথা পাগড়ি ছুঁড়ে মেরে চিৎকার করে বলেছিল এই বিয়ে সে মানে না, কারণ প্রিয়ম তার যোগ্য না। তারপরে আবার ছোট থেকেই ওকে ওর পছন্দ না। এমনকি মেয়েটার মধ্যে আধুনিকতা কোনো ছোঁয়াই নেই। কিছুতে এই মেয়ের সাথে সে সংসার করবে না। এরপরেও তার বাবা যদি এই মেয়েকে মির্জাবাড়ির পুত্রবধূ করে রাখা ইচ্ছে হয় নির্দ্বিধায় রাখুক, কিন্তু সে আর এক মুহূর্তেই এই দেশে থাকবে না বলেই
বিয়েটা প্রত্যাখ্যান করে বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছিল। কিন্তু আকস্মিক এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যেহেতু দু পরিবারে আত্মীয় স্বজন একই, তাই তাদের মধ্যে ঘটনায় এক কান দোকান করে চৌধুরী বাড়ির অবধি পর্যন্ত পৌঁছে যায়। ফলে ওই মুহূর্তে থেকে দু পরিবারের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এতদিনের সুসম্পর্ক মুহূর্তেই রূপ নেয় কোথায়। সে সময় চৌধুরী বাড়ির পরিস্থিতি ছিল ভীষণ মর্মান্তিক। কৃষাণ বরাবরই পরিবার থেকে দূরে থাকার মানুষ, কিন্তু পাপার রিকোয়েস্টে সে এবার দেশে এসেছিল। ও 5 বছর বয়সে মাকে হারিয়েছে, এমন চুপচাপ হয়ে গিয়েছিল। অবশ্যই আর একটা কারণও ছিল, বাবার দ্বিতীয় বিয়ে। তাই ছোট থেকে নিজের গ্র্যান্ডপাপার কাছে ইতালিতে বড় হয়েছে। অথচ এই দেশে তার পুরো একটা পরিবার থাকা সত্ত্বেও কারো প্রতি তার তেমন কোনো টান কোনোদিনও ছিল না। তাই খুব কম দেশে আসতো। এবার অবশ্য বেশ কয়েক বছর পরে বাবার অসুস্থতার খবর পেয়ে ছিল। তবে কবির চৌধুরী ইচ্ছাকৃত পরিকল্পনা করে তাকে আনিয়েছিল। তিনি চেয়েছিলেন ছেলেকে পুরোপুরি দেশে স্থায়ী করতে, যেন ওই দেশে ওনার ছেলে যাদের সাথে উঠবাস করে তাদের থেকে দূরে থাকতে পারে, আর নিজের ব্যবসাটা যেন ছেলের কাঁধে তুলে দিতে পারেন। অবশ্য কৃষাণ কিছুতেই রাজি হয়নি, বরং সোজাসুজি না করে দিয়েছিল। কারণ অন্য কিছু নিয়ে তার নিজস্ব মাত্রই আছে। আর যখন নিজের পুরোপুরি পরিবারকে সবার সম্মুখে এভাবে অপমানিত হতে দেখে, তখন আরহান মির্জার উপরে ব্যক্তিগত আক্রোশ থেকে যেন ওনাকে হেনস্থ করার একটা সুযোগও পেয়ে গেল। আর যার ফলাফল হিসেবে কৃষাণ আজকে আরহান মির্জার বাড়িতে এসে ওনার একমাত্র নাবালিকা মেয়ের চারুকে সরাসরি বিয়ের হুমকি দিয়ে জোর করে তুলে নিয়ে যায়। কিন্তু এরই মধ্যে কেটে গেছে বেশ কয়েক ঘন্টা, অথচ আরহান মির্জার লোকজন এখনও কোথাও খুঁজে পায়নি কৃষাণ আর চারুকে। কিন্তু কবির চৌধুরীর ঘটনাটা শোনা মাত্রই অনিচ্ছা সত্ত্বেও মির্জা বাড়ি চলে আসেন, আর ওনার বুকে মুখ গুজে কাঁদছেন তার একমাত্র মেয়ে প্রিয়ম। কবির চৌধুরী কিছুতেই মানতে পারছেন না, ওনার প্রথম ব্যক্তি সম্পূর্ণ একমাত্র ছেলে সবার সম্মুখে ওনার মান সম্মান এভাবে ডুবিয়ে দেবে। একে তো মেয়েকে নিয়ে তিনি বিন্দুমাত্র দুশ্চিন্তা আছেন, তার মধ্যে আবার ছেলে এমন কর্মকাণ্ড। সেই তখন থেকে রাগে উনি গজগজ করছেন। শুনেছিলেন ছেলে বাইরে একা থাকতে থাকতে পুরো বিগড়ে গেছেন। উনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। অনেকবার কল করা সত্ত্বেও ছেলে ওনার তুলছেই না। অথচ একমাত্র ছেলেকে নিয়ে না ওনার কত স্বপ্ন ছিল, কিন্তু বিগত কয়েক বছর ধরে ছেলের ওনার কাছ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, নিজের মতো করে থাকে। অবশ্য তার জন্য উনি নিজেই দায়ী, কারোর সাথে কথা বলার প্রয়োজন বোধ করে না পর্যন্ত। অথচ সেই ছেলেই কিনা আজ শুধুমাত্র পরিবারের জন্যই এত বড় একটা পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে কৃষাণ নিজেদের একটি ফার্ম হাউসের সোফায় নির্বিকার ভঙ্গিতে বসে আছে। সাথে অবশ্য ওনার সাথে আসার বডিগার্ডগুলো আর সর্বক্ষণ ওর সাথে থাকে। আবেশ শিকদার আর আছে কাজী সাহেব, ওর পাশেই বৈপরীত্য বসে আছে তারবির। সন্তুষ্ট অক্ষিযুগল নিবদ্ধ হয়ে আছে অবশ্য কোলের ওর প্রিয় প্রসন্ন ভূত চুপচাপ বসে আছে। এখানে আনার পর থেকেই মেয়েটা থেমে 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 উঠিয়ে কাঁদছে। ঈশান বরাবর তাকে কবুল বলতে বলেছে, কিন্তু চারু কোনোভাবেই সেই শব্দ উচ্চারণ করতে রাজি নন। কারণ বিয়ের মতো পবিত্র ও গুরুত্বপূর্ণ বন্ধনের মূল্য সে খুব ভালো করে বুঝতে শিখেছে। হঠাৎই কিষাণ ধমকে ওঠে, কবুল বল চারু, ডোন্ট মেক মি সেট ইউ এগেইন, আই ওয়ান্ট ইউ। চারু কাঁদতে কাঁদতে ভনিক্ষণ জবাব দেয়, আমি কিছুতেই বলবো না। আমার বাবা আপনাকে খুঁজে পেলে জানেই মেরে ফেলবে। ভাইয়া প্লিজ আমার বাড়ি নিয়ে চলুন না। ঠিক তখনই কৃষাণ আর রাগ সামলাতে না পেরে কষিয়ে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। মেয়েটার গরম রাঙা আদুরে মুখোময়। তারপর ওর চুলের মধ্যে হাত ঘুরিয়ে টেনে আনে নিজের মুখোমুখি, এক হাতে মুখে তোয়াল শক্ত করে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, ডু ইউ থিঙ্ক ইউ আর ওয়েটিং মাই টাইম ফর নো রিজন? এভরিথিং সেকেন্ড
ক্রাউন মাই এভরি পেশেন্ট উইল বি টেস্ট ইডিয়েট। তোকে কবুল বলতে বলেছি, বলছিস না কেন? শেষ কথাটা বেশ হুমকি দিয়েই বলল ঈশান। চারুভীর চোখে তাকিয়ে থাকে সম্মুখে বসে থাকা অত্যন্ত সুদর্শন কিন্তু বরফ সমান কঠিন মানব তীরটিকে। ওর ব্যথায় ভয় পেয়ে কাঁপতে থাকে। কান্নারত অবস্থায় কাপা কণ্ঠে বলে, আমার এখানে বিয়ের বয়স হয়নি ভাইয়া, প্লিজ আমায় ছেড়ে দিন। ঈশানের অধর কোণে ঠান্ডা হাসি চলে যায়। ওর মুখবয়টা চারুর সম্মুখে আরও নিয়ে এসে এবার কঠিন হুমকি দেয়। ওকে বলার দরকার নেই, তাহলে আমি তোর ভাইকে মেরে দিতে বলি। অলরেডি আমার লোকেরা সেখানে আছে। ঠিক আছে, আমি এখনই একটা কল দিচ্ছি। ঈশান দ্রুত ফোনটা বের করে যেই কল করতে যাবে অমনি চারু ভয় পেয়ে দ্রুত হিসকে তুলতে তুলতে বলে, ক ক ক কবুল 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 বলছি তো। এখন কাউকে কল করবে না প্লিজ, ওদেরকে মারবেন না। বাবা ভাইয়া ছাড়া আমার আর কেউ নেই। চারুর কবুল বলার সাথে সাথে কিষানের অভিব্যক্তি কিছু বোঝা গেল না। চুপচাপ নিজেও কবুল বলে দিয়ে বিয়ের পাঠ সমাপ্ত করে। সবাই বেরিয়ে যেতেই কিষান এবার চারুর দিকে ফিরে তাকায়। স্পষ্ট দেখছে প্রনন্দে ভেঙে পড়া চতুর্দশী মেয়েটার নিষ্পাপ মুখশ্রী যেন এক অনাহত বেদনা ভরে নিয়ে পড়েছে। শব্দ ফুটন্ত শেফালির মতো কোমল সেই স্রোত অধরা মুখশ্রীতে আজ অস্ত্রধারা নীরবে গড়িয়ে পড়েছে। অস্ত্রচিত্ত মর্মত্বরাঙা নেত্রযুগল রঙিন আভায় দগ্ধ যে মেয়েটির অন্তঃকরণ জুড়ে ব্যথা সাপ। এই মুহূর্তে কিষানের চোখের মেয়েটি কোনো সাধারণ কিশোরী নয়, এ যেন কত বিখ্যাত কোনো দামি রত্ন, যার দীপ্তি আজ ব্যথার অবচরণে ঢাকা। ও বেজায় তৃপ্তি আজ, কারণ মিনিস্টার সাহেব যে এবার কঠিনভাবে জব্দ হতে চলেছে। ওর কাছে এটাই শাস্তি। ঈশান আজ বুঝে গিয়েছিল ঠিক কোন জায়গায় সে হাত দিয়েছে। ওর এক পা ধপচারু নৈকট্য এগিয়ে আসে। বিভা সামান্য ঝুঁকিয়ে করতাল দিয়ে মেয়েটির নিশ্চিন বাহুজোড়া মুঠোয় বন্দি করে কঠোর স্বরে বলে, ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া হাউ মাচ ড্যামেজ হায়ার ফাদার হ্যাজ কাম মি? আর আজ তোর ভাই তো একদম তোর বাপকেও ছাড়িয়ে গেছে। তার ক্যাপশন তো ওদের দিকেই হতো, তাই ভাবলাম তোর থেকে বেটার ক্যাপশনের আর কি হতে পারে। নো লিড গার্ল। ঈশানের আক্রমিত এহেন অপ্রস্তুত নৈকট্য চারু ছোট নাদুর সংবঙ্গল মুহূর্তেই ছড়িয়ে পড়ে অজানা এক শিহরণ। ভুলে গেল ছেলেটা এতক্ষণ ধরে ওকে কত হুমকি না দিয়েছে। ওর হাত পা শীতল হয়ে আসে, অতস্তন তার অনিয়ন্ত্রিত ছন্দে প্রবলভাবে স্পন্দিত হয়ে থাকে। এই অনুভূতি যেন একদম নতুন নাবালিকা মেয়েটার কাছে। ওর আন্তঃকরণ ভয়ে আষ্ট হয়ে পড়ে। না, এই নৈকট্য আর সহ্য করতে পারছে না। ওর শুষ্ক আধর জিহ্বা আদ্ধ করে প্রায় অনুনয় করে বলে ওঠে, ভয়া দূরে সরে যান প্লিজ। ঈশান পিছকে এসে বলে, তুই বয়সে যতটা ছোট দেখায় অ্যাকচুয়ালি তুই এতটাও ছোট নয়। ডু ইউ থিঙ্ক ভিজিয়ান ঈশান ইজ ড্রাই জাস্ট টু টাচ অন ইন গার্লস লাইক ইউ? চল, তোদের বাড়ি তোর বাবার জন্য বড় একটা সারপ্রাইজ আছে। কারো মুখোশটি মুহূর্তে বিবর্ণন হয়ে যায়। অপমানে চোখ ছলছল করে ওঠে, তবুও সে দৃষ্টি সরান না। সম্মুখে দাঁড়িয়ে থাকে সেই কঠিন মানবটির দিকটিকে। তার ঈশানের ধোঁয়ায় সুদূর চক্ষুজগল আর তখনও চারুর উপর নির্বিদ্ধ, যেন দেহ দৃষ্টি ভেতরে মিশে আছে এক ভয়ঙ্কর নির্লিপ্ত অনুমানী তাল। মনে হয় যেন সমুদ্রের গভীরতা আর ধোঁয়াটে ঝড় একসাথে চোখে ভাসছে। দৃষ্টি এমন নেশা ভরা যে যার কোনো কারণে কাছে এড়িয়ে যাওয়ার অসম্ভব। আর চারুর মিশ্রণ শুভ বাহু জোড়ায় কালচিরে দাগ স্পষ্ট, যার অসহায়ত্ব নির্মাণ সাক্ষাৎ গ্রহণ করেছে। বুকের মধ্যে যন্ত্রণা জমে আছে, অথচ মাতৃহীন আন্তমূল প্রকৃতি চারু জীবনের প্রতিকূলতার সঙ্গে লড়াই করার কৌতূহল কখনই শেখেনি। তাই এই আক্রমিত আঘাতে সে যেন সম্পূর্ণ ভেঙে পড়েছে। নিজের অসহায়ত্বের জন্য সে নিঃশব্দে কাঁদছে নিরুপায় হয়ে। চারু এবার ভয়ে দূরে সরে যেতে চাইলেও কিষান ওকে আরও শক্ত করে আটকে দেয়। মেয়েটার ভয়াত্মক দৃষ্টি ওর দিকে আটকে অধর কোণে বেঁকে যায়। ওর কর্ণবাহুরের হ্যাঁচকি টানে বলে, ওয়েটিং আর মিনিট, আই হ্যাভ অ্যান আর্জেন্ট টাস্ক
Let them I take you to your destination, লিটলস গার্ল। কয়েক ঘন্টা পরে কৃষাণ চারুকে নিয়ে ফিরতেই মির্জাবাড়ির পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে ওঠে। খবর ছড়িয়ে গেছে যে উদ্দেশ্যে সে মেয়েকে নিয়ে গিয়েছিল সেটা এভাবেই ফিরেছে। আরহান মির্জা চুপে আছে, ওদের কিন্তু কৃষাণের সেই ঠান্ডা কঠোর চাহনিতে তার পা থামিয়ে দেয়। তবে আরভিল আমার পাত্র নয়। সে ঝড়ের মতো এগিয়ে এসে কৃষাণের গলার চেপে ধরে। এই কি, তোর কলিজা ছিঁড়ে ফেলবে, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। আমার ওই টুকুন বোনকে এভাবে বিয়ে করতে তোর তোর যা করার আমার আমার করতিস। আমার বোন কি ক্ষতি করেছে তোর? ওই প্রথম ভাইয়ের এমন রাগ রূপ দেখে তারও ভয় পেয়ে কিষানের পিছনে তার সব শার্ট মুঠো করে ধরে। অথচ মেয়েটা ভুলে গেছে যে এই ছেলেটার জন্য ওই লাইফে আজ কতটা ঝড় বয়ে গেল। হয়তো আসন্ন সময়ের আরও কিছু হতে চলেছে। ওর কোলের এসে ভূত অনেক আগেই ভয়ে কোল থেকে লাফিয়ে কোথায় চলে গেছে তার কোনো হদিস নেই। এদিকে কৃষাণ এবার বাবাকে একটু পাশে ফিরেই এক নজর চারুকে দেখে। ওর আধরে ফিসকে হাসি ফুটে ওঠে। অতঃপর সম্মুখে দাঁড়িয়ে থাকা আরভিন্নয়কে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কঠোর কণ্ঠে বলে, যার জন্য তোর এত টেনশন আসিস একবার তাকিয়ে দেখ, তোর বোন সে আমার কাছে আশ্রয় নিয়েছে। অ্যান্ড লিসেন, আরভিত নেভার ডেয়ার টু টাচ মি লাইক দ্যাট এগেইন, আদারওয়াইজ ইউ অলরেডি নো হাউ বাট আই ক্যান বি। আরভিন ওর দিকে আবার তেড়ে আসতে গেলে আরহান নিজে ওকে আটকে দেয়। কারিব চৌধুরী আর সহ্য করতে না পেরে ছেলের দিকে এগিয়ে আসেন। ছেলেকে ওর চর মারতেও উদ্যত হতে প্রিয়ম দ্রুত এসে বাবাকে হাত ধরে আটকে দেয়। কাঁদতে কাঁদতে ইশারা নিষেধ করে ভাইয়া গায়ে যেন হাত না দেয়, কারণ ভাইয়াকে সে ভীষণ ভালোবাসে। এদিকে কৃষাণ পাপাকে কিছু না বলে সোজা আরভিনকে উদ্দেশ্য করে বলে, কি যেন বলছিলে তুই? চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে তো যোগ্য না, রাইট? ও একটু থেমে পিছন থেকে হঠাৎ চারুর হাত ধরে ওকে হ্যাঁচকা টান সামনে এনে দেখিয়ে বলে, দেন হোয়াট উইল ইউ সে অ্যাবাউট ইউর সিস্টার? এবার ভালো করে তাকিয়ে দেখ তোর নিজের বোনকে। ও তো কোনো দিক থেকে আমার যোগ্য না, আর না ভবিষ্যতে হবে। ধরে এবার রাখ তোর কলিজাকে। তোর বোনের তো এখনো কোনো যোগ্যতাই হয়নি আমার মতো ছেলেকে সামলাবে। আরভিদ ক্রোধে চেঁচিয়ে ওঠে, কৃষ, মুখ সামলে কথা বল, ভুলে যাস না তুই কাকে নিয়ে কথা বলছিস। কৃষাণ খুব আক্ষেপ বলে, অবশ্য তুই একটু আগেই বিয়ে করা নিজের বউয়ের সম্বন্ধেই বলছিস। আমি তোর মতো কাপুরুষ না যে বউ যোগ্য না বলেই শুধু ছেড়ে দেবো। বললাম জেন্টালম্যান, তুই এখন দিয়েছিস জানি সামনে আসল বোনের মধ্যে তুমি একবারও কি কারো কাছে গেছো? এই বয়সে
চলে যাও আমার সামনে থেকে প্লিজ। এই মুহূর্তে আমি তোমায় আর সহ্য করতে পারছি না। তুমি আমার সামনে এসো না, যাও। যদি কখনো শোনো আমি নেই তবে এসো। আবার বলে ওঠে, তুমি আর পারবা না। ঈশান যেন শুনে সত্যি এসব কথা। গুড়া হালকা গরম পানিতে তুলে ইউএস আমায় এমনিতেও আজ ব্যাক করতেই হবে। থাকার জন্য তো আর আসিনি। চারজনে এখনো কোনো কিছু বোঝার অবস্থায় নেই। ও চুপচাপ তাকিয়ে থাকে ছেলেটার দিকে, কিন্তু প্রিয়ম দৌড়ে আসে ভাইয়ের কাছে আটকানোর জন্য। অথচ ঈশানকে কিছুই বলতে না দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, নিজেকে এমন করে প্রতিষ্ঠিত কর যাতে আজ যে ছেলে তোকে অযোগ্য বলেছে, এতদিন সেই ছেলে তোকে যোগ্য ভাববে। হাত পা ধরে তার লাইফে ব্যাগ পেতে চাই। এখন ডিসিশন তোর। তুই এই মুহূর্তে কি চাস, ওই কাপুরুষ নাকি তোর ক্যারিয়ার? প্রিয়ম ভাইকে ঝাপটে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, কিন্তু ঈশানের মুখবন্দি কঠিন। কারণ কোনো ইমোশনালে সে কখনোই যা ভাষা না। এসব তার কাছে বড্ড অস্বস্তিকর লাগে। এদিকে আরভির চেঁচিয়ে ওঠে নিজের ইগনোর হার্ট হাওয়ায়, শোন, তোর বোন যা ইচ্ছে করুক, কিন্তু আমি আরভিত মির্জা সবার সামনে বলছি, কোনোদিন মনে ভুলেও তোর বোনের পা ধরতে যাব না। ইনফ্যাক্ট আমি আর কোনোদিনও এখানে ফিরবও না। ঈশান তাচ্ছিল্য করে বলে, ইউ লস্ট ইন টাইম উইল টেল। এখন বরং তুই তোর বোনের চিন্তা কর। এমনিতেও আমি সংসার করার মতো ছেলে না। আর তারপর তারপর জোড়ার তোর বোনের মতো বাচ্চা মেয়েকে আমার দ্বারা বড় করা তো পসিবল না। রাখ তোর বোনকে তোর কাছে, শুধু ওকে ওয়ান্ট করে দিস। লাইফে কোনোদিন যেন ভুলও আবার সামনে না পড়ে। টাটা ছোট মির্জা। প্রিয়ম এতক্ষণ কাঁদলেও এখন যেন পাথর হয়ে যায়। আরভিনের কথা ছোট থেকে যাকে সে এক তরহ ভালোবেসে এসেছে, অথচ আজ সব স্বপ্ন যেন তার মুহূর্তে টুকরো হয়ে গেল। আর এর জন্য একমাত্র তার মা আর মামা দুজনেই দায়ী। কিন্তু এসবের মধ্যে ছোট চারুয়া অকারণে জড়িয়ে গেল। এর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ালো? ও চারুকে বুকে জড়িয়ে ধরে এর পায়ে মেয়েটাই এখনও কাঁদছে। ঈশান বেরিয়ে যেতে গেলেই আরহান মির্জা চেঁচিয়ে বললেন, আমার মেয়ে 18 হলেই তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। তুমি ভালো ছেলের মতো সাইন করে দেবে বলে দিলাম। নইলে তুমিও ভালো করেই জানো আমি ঠিক কী করতে পারি। ঈশান পিছনে না ফিরেই বলে, তখন আপনিও দেখবেন এই ভিয়ান কিষান ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। আই হ্যাভ অ্যাবসলিউটলি নো ইন্টারেস্ট ইন ইউর ব্রাট মাইন্ড ইট। আরহাম মির্জা আবার চেঁচিয়ে বলেন, মানে? ঈশান এবার ওনার কথা কোনো গুরুত্ব না দিয়ে মির্জা বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে চারদিকে একবার পলক অনুভূতিহীন শিকারী দৃষ্টি ফেলে। নিজের মনে বিড়বিড় করে, যেখানে নিজের ফেলে দেওয়া জিনিসই কাউকে টাচ করার সুযোগ দেওয়া, সেখানে তো কিন্তু কারো সেই শীতল ধ্রুব দৃষ্টি দেখে আটকে ওঠে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প নিষিদ্ধ প্রণয় অনুভূতি সূচনা পর্ব চলবে।